আমরা আলোচনা করব ভেক্টর যোগের ত্রিভুজ বিধি নিয়ে। তাহলে এখন আমরা দেখব হচ্ছে ভেক্টর যোগের ত্রিভুজ বিধি। যদি এমন হয় যে এ বি হচ্ছে একটা ভেক্টর প্লাস বিসি হচ্ছে আরেকটি ভেক্টর, এখন এই ভেক্টর দ্বয়ের সমষ্টি বা যেটাকে আমরা বলি লব্ধি ভেক্টর কি হতে পারে, যে এ বি প্লাস বিসি। আচ্ছা, এই বিষয়টা খুব ভালো মতো বুঝতে গেলে আমরা কি করব, একটা চিত্র অঙ্কন করব। একটা যদি চিত্র অঙ্কন করে আমরা এই বিষয়টা বোঝার চেষ্টা করি, আমরা আরো ভালো করে বুঝতে পারবো যে এবি প্লাস বিসি সমান আসলে কি হতে পারে বা কি হয়। আচ্ছা, এখানে আমরা দেখি যে এ হচ্ছে একটা বিন্দু, আমরা ধরে নিচ্ছি যে এ হচ্ছে একটা বিন্দু, এখান থেকে আমরা যাব কোথায়, বিতে। আচ্ছা, বিতে আসলাম, তাহলে আমাদের দিকটা কি হলো, এ থেকে বি এর দিক। আমরা এ থেকে বি তে আসলাম। আচ্ছা, এরপর বি থেকে যাচ্ছি, ধরে নিচ্ছি আমরা সি তে। তাহলে বি থেকে শুরু করলাম, চলে গেলাম আমরা সি তে। এখন আমাদের অবস্থানের পরিবর্তনটা কি হলো, আমাদের শুরুর বিন্দুটা ছিল কিন্তু এ আর শেষের বিন্দুটা হচ্ছে সি। তাহলে আমাদের অবস্থানের পরিবর্তন, আমাদের চিত্রটা খেয়াল করি, তাহলে কিন্তু খুব সহজে বলা যাচ্ছে যে আমাদের অবস্থান পরিবর্তন আসলে হয়েছে এসি, এ সি, অর্থাৎ এ হতে সি এর দিক। এখন দেখা যাক যে দেখা যাচ্ছে যে একটা কিন্তু ত্রিভুজ কনসেপ্ট চলে আসছে, বা একটা কিন্তু আমরা ত্রিভুজ ফরম্যাট পেয়ে গেছি। আর তাহলে যোগটা কি দাঁড়ালো, এ বি প্লাস বিসি সমান হচ্ছে এসি। তাহলে এখানে আমাদের অবস্থান পরিবর্তন যেহেতু এসি, তাহলে এ লিখলাম। সাধারণ যোগের ক্ষেত্রে আমরা যদি এইভাবে যোগ করতাম এ বি প্লাস বিসি, তাহলে কি হতো, তাহলে এই দুটির সমষ্টি অবশ্যই এসি এর চেয়ে বড় হতো। এটা হচ্ছে স্কেলার যোগের যে ধারণা, যে এ বি প্লাস বিসি গ্রেটার দেন এসি। কারণ আমরা জানি যে কোনো ত্রিভুজের দুই বাহুর সমষ্টি অপর বাহু অপেক্ষা বা তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর হয়। কিন্তু ভেক্টর যোগের বিষয়টা আসলে কি, ভেক্টর যোগের বিষয়টা আমরা আমরা বুঝে নিতে পারি অনেকটা হলো সরণের মতো। অর্থাৎ আমাদের অবস্থানের পরিবর্তন, সত্যিকারের বা রিয়েল যে অবস্থানের পরিবর্তন হয়, সেই অবস্থানের পরিবর্তনটা আসলে ভেক্টর যোগের ধারণা। মানে অবস্থানের পরিবর্তন আসলে কি, কোথায় থেকে কোথায় হলো, এই বিষয়টা কিন্তু খেয়াল করতে হয় ভেক্টর যোগের ক্ষেত্রে। আমাদের কিন্তু অবস্থান ছিল এ তে, আর পরিবর্তিত হয়ে বা চলে আসছে আমরা কোথায়, সি তে। অর্থাৎ আমাদের অবস্থানের পরিবর্তন কিন্তু এ হচ্ছে সি, এ থেকে বিও না, বি থেকে সিও না। আমরা এ থেকে বি তে আসছি ঠিক, বি থেকে সি তে গেছি, কিন্তু সত্যিকার অবস্থানের পরিবর্তন বা প্রকৃত অবস্থানের পরিবর্তন হচ্ছে এ থেকে সি তে। তাহলে এই ধারণাটা অনেকটা কিন্তু সরণের ধারণার সাথে মিলে যায়, এটা বলাই বাহুল্য। আচ্ছা, তাহলে আমরা কি পাচ্ছি, এ বি প্লাস বিসি সমান সমান হলো এসি। এ হচ্ছে ভেক্টর যোগের ধারণা, বা এটাকে আমরা বলে থাকি ভেক্টর যোগের ত্রিভুজ বিধি। আরেকটা আমরা বিষয় খেয়াল করি, এই বিষয়টা খেয়াল করলে আমাদের জন্য আরো সুবিধা হবে। বিষয়টা কি, এই যে প্রথম ভেক্টরের অন্তবিন্দু, এটা হলো প্রথম ভেক্টরের কি, অন্তবিন্দু, ঠিক আছে। আর দ্বিতীয় ভেক্টরের আদি বিন্দু, এই দুটি কিন্তু একই। খেয়াল করি, প্রথম ভেক্টরের অন্তবিন্দু আর দ্বিতীয় ভেক্টরের আদি বিন্দু একই। কেননা আমরা প্রথম অবস্থান থেকে দ্বিতীয় অবস্থানে যাই, তবে দ্বিতীয় অবস্থান থেকে কিন্তু তৃতীয় অবস্থানে যাই, তাই হচ্ছে না। এই যে এ থেকে বি তে আসছি, প্রথম থেকে দ্বিতীয় অবস্থান, আবার দ্বিতীয় অবস্থান থেকে তৃতীয় অবস্থান। আর অবস্থানের পরিবর্তন কি হয়, প্রথম থেকে তৃতীয়। তাহলে প্রথম থেকে তৃতীয়, প্রথম কোণটা এ আর তৃতীয় কোণটা সি, তাহলে এই যে আমাদের অবস্থানের পরিবর্তন হলো এসি। তাহলে এই বিষয়টা যদি খেয়াল করি, আমার মনে হয় না, বা আমাদের মনে হয় না যে ভেক্টর যোগ বা ভেক্টরের যে আমরা বলি যে লব্ধি ভেক্টর, একাধিক ভেক্টরের লব্ধি ভেক্টর, বা যেটাকে আমরা বলি থাকে ভেক্টরের সমষ্টি বা লব্ধি, সেটা নির্ণয় করা আমাদের জন্য খুব একটা কষ্টসাধ্য বিষয় হবে। আর ভেক্টর যোগের ত্রিভুজ বিধির নামকরণ কেন, এটা তো আমরা জানি
কেন আর চিত্রের সাহায্যে দেখতে পাচ্ছি যে এই ভেক্টর যোগের ধারণাটা আমরা যদি চিত্রের সাহায্যে ব্যাখ্যা করার চেষ্টা করি তাহলে কিন্তু একটা ত্রিভুজ ফরম্যাট পাওয়া যায়। যেহেতু ত্রিভুজ ফরম্যাটের সাথে ভেক্টরের লব্ধি বা ভেক্টরের সমষ্টির একটা ধারণা আমরা এখানে পাই বা দেখতে পাচ্ছি, সুতরাং আমরা এটাকে বলতেই পারি ভেক্টর যোগের ত্রিভুজ বিধি। আচ্ছা, এখন আমরা দেখব ভেক্টরের সমতা বিষয়ক ধারণা। দুটি ভেক্টর সমান কি কি শর্তে হতে পারে বা হয়। আচ্ছা, ধরে নেওয়া হচ্ছে যে এবি হলো একটি ভেক্টর এবি, আর আরেকটা ভেক্টর হচ্ছে সি ডি। তাহলে এবি হচ্ছে একটি ভেক্টর, সিডি হচ্ছে অপর একটি ভেক্টর। এই ভেক্টর দুটি সমান কি কি শর্তে হতে পারে? এক, দিক একই, মানে দিকটা হবে একই দিকে বা একই মুখী লেখি, তার মধ্যে আমার মনে বুঝতে সুবিধা হবে। দিক একই মুখী, খেয়াল করি এ থেকে বি যে দিকে, সি থেকে ডি একই দিকে, এটা হলো 1 নম্বর শর্ত। 2 নম্বর শর্ত, দৈর্ঘ্য একই, দৈর্ঘ্য হচ্ছে একই, অর্থাৎ এ বি এর দৈর্ঘ্য যতটা হবে সি ডি এর দৈর্ঘ্য ঠিক ততটাই হবে, তাহলে হচ্ছে দৈর্ঘ্য একই বা সমান। এটা হচ্ছে 2 নম্বর। আর 3 নম্বর হচ্ছে ধারক রেখা, ধারক রেখা একই অথবা সমান্তরাল। কি হবে? ধারক রেখা একই অথবা সমান্তরাল হবে, অর্থাৎ এই ক্ষেত্রে কিন্তু সমান্তরাল। আর একই হলে কেমন হতে পারে খেয়াল করি যে এটা হচ্ছে পি কিউ একটা ভেক্টর, আর হচ্ছে কিউ আর একটা ভেক্টর। এই ভেক্টর দুটিও কিন্তু আমরা সমান বলতে পারি, কি দিক একই, এই যে পি থেকে কিউ এর দিক আর কিউ থেকে আর এর দিক। আবার দৈর্ঘ্য, এই যে পি কিউ এর দৈর্ঘ্য আর কিউ আর এর দৈর্ঘ্য সমান। আরেকটা হচ্ছে ধারক রেখা কিন্তু একই, ধারক রেখা একই, মানে একই রেখার উপরে দুটি ভেক্টর আমরা দেখাচ্ছি এখানে। ধারক রেখা একই আর এখানে ধারক রেখা হলো সমান্তরাল। এখন কথা হচ্ছে এই দুটি ঘটনা কিন্তু কখনোই একই সাথে ঘটবে না, এটা কিন্তু অবশ্যই বিশেষভাবে খেয়াল আমাদের করতে হবে। অর্থাৎ ধারক রেখা যদি সমান্তরাল হয় তাহলে এক নয়, আর ধারক রেখা যদি একই হয় তাহলে সমান্তরাল নয়, এইটা অবশ্যই খেয়াল করতে হবে। আর এই দুটি তো অবশ্যই দিক একইমুখী হবে, দৈর্ঘ্য একই হবে, আর এই যে ধারক রেখা হয় একই অথবা সমান্তরাল। অর্থাৎ আমরা যদি দেখতে পাই যে ভেক্টর দুটির দিক একই আর হচ্ছে দৈর্ঘ্য সমান, তাহলে আমরা ধরে নিতে পারি যে এই ভেক্টর দুটির হয় ধারক রেখা এক অথবা সমান্তরাল। যদি এক না হয় তাহলে আমরা নির্দ্বিধায় বলতে পারবো কি ধারক রেখাটা সমান্তরাল। এটা অবশ্যই আমাদের খেয়াল রাখতে হবে, কারণ এটা হচ্ছে একটা অতি গুরুত্বপূর্ণ বিষয়, যেটা আমরা ব্যবহার করার মাধ্যমে দুটি সমান ভেক্টরকে দুটি সমান ভেক্টর সমান্তরাল কি না বা অসমান্তরাল এটা আমরা খুব সহজে দাঁড় করাতে পারবো এই আমাদের 3 নম্বর শর্তের সাহায্যে। 3 নম্বর শর্তটা কি? ধারক রেখা হয় একই হবে অথবা সমান্তরাল হবে যদি ভেক্টর দ্বয়ের দিক একই দিক এবং মানে দৈর্ঘ্য সমান হয়। আচ্ছা, এই তো হলো ভেক্টরের সমতার ধারণা। এখন আমরা আমাদের আজকের গাণিতিক সমস্যাটি বা উপপাদ্যটি দেখব, তারপর এই ধারণাগুলো ব্যবহার করার মাধ্যমে সেটা আমরা প্রমাণ করার চেষ্টা করব। আচ্ছা, এখানে কি দেওয়া আছে? দেওয়া আছে হচ্ছে ভেক্টর পদ্ধতিতে প্রমাণ করেছে, অর্থাৎ এই উপপাদ্যটি প্রমাণ করতে হবে ভেক্টর পদ্ধতিতে। কোন চতুর্ভুজের সন্নিহিত বাহুগুলোর মধ্যবিন্দুর সংযোজক রেখাসমূহ একটি সামান্তরিক উৎপন্ন করে। এখানে কি দেওয়া আছে? কোন চতুর্ভুজের সন্নিহিত বাহুগুলোর মধ্যবিন্দুর সংযোজক রেখাসমূহ একটি সামান্তরিক উৎপন্ন করে। আচ্ছা, এখন আমরা কি করব যে এই প্রশ্ন অনুসারে একটি চিত্র অঙ্কন করব। আমরা কি করব? চিত্র অঙ্কন করব। তারপরে
আমরা এই ধারণাগুলো ব্যবহার করার মাধ্যমে সেটাকে প্রমাণ করার চেষ্টা করব। কোনো চতুর্ভুজের, তাহলে আমরা এখানে একটা যে কোনো একটা চতুর্ভুজ এঁকে নিতে পারি, আমাদের যেমন ইচ্ছা তেমন সে ধরনের একটা চতুর্ভুজ আমরা এঁকে নিলাম। আচ্ছা, আঁকলাম। তারপরে এটা আমরা দেই এ বি সি ডি, অর্থাৎ এ বি সি ডি একটি হলো চতুর্ভুজ। তাহলে কোন চতুর্ভুজের সন্নিহিত বাহুগুলোর মধ্যবিন্দু, সন্নিহিত বাহু মানে কি, এই যে এডি আর এবি, এদের সাধারণ বিন্দু হচ্ছে এ, তাহলে এডি আর এবি হচ্ছে সন্নিহিত বাহু, বিসি আর সিডি হচ্ছে সন্নিহিত বাহু, আর ডিসি আর এডি হচ্ছে সন্নিহিত বাহু। তাহলে সন্নিহিত বাহুগুলোর মধ্যবিন্দু, তাহলে এখন আমরা ধরে নিচ্ছি এটা মধ্যবিন্দু, মধ্যবিন্দু, তাহলে পি কিউ, এটা মধ্যবিন্দু ধরে নিচ্ছি আর, আর এটা মধ্যবিন্দু ধরে নিলাম ই। তাহলে কি হচ্ছে, এবি এর মধ্যবিন্দু হচ্ছে কিউ, বিসি এর মধ্যবিন্দু আর, সিডি এর মধ্যবিন্দু ই, আর এডি এর মধ্যবিন্দু হচ্ছে পি। এখন কি করব, সন্নিহিত বাহুগুলোর মধ্যবিন্দু সংযোজক, মানে যোগ করব সন্নিহিত বাহু খেয়াল করে। তাহলে এডি এর সন্নিহিত বাহু কি, এবি, তাহলে যোগ করব পি কিউ। আচ্ছা, যোগ করা হলো। তারপরে এডি এর সন্নিহিত বাহু বিসি, যোগ করলাম। এরপর বিসি, বিসি এর সন্নিহিত বাহু কি, সিডি, আচ্ছা এটাও যোগ করা হলো। তারপরে কি, তারপরে হচ্ছে সিডি এর সন্নিহিত বাহু হচ্ছে এডি, এটা আমরা যোগ করলাম। তাহলে সন্নিহিত বাহুগুলোর মধ্যবিন্দুগুলো আমরা পর্যায়ক্রমিকভাবে যোগ করে একটা চতুর্ভুজ পেলাম। এটা হচ্ছে পি কিউ আর ই, একটি চতুর্ভুজ পেলাম। আমাদের প্রমাণ করতে হবে যে এটা হচ্ছে একটা সামান্তরিক হবে, অর্থাৎ পি কিউ আর ই কি হবে, একটি সামান্তরিক। এখন আমরা চিত্রের একটা বর্ণনা দিব, কেননা ওই বর্ণনা বা ধারণাটা আমাদের প্রমাণ করার সুবিধা হবে। আর যেহেতু এটা চিত্র নির্ভর বর্ণনা লিখবো, তাহলে সেটা কি হবে, বিশেষ নির্বাচন। বিশেষ নির্বাচন হচ্ছে চিত্র নির্ভর বর্ণনা। তাহলে এখানে আমরা এখন বিশেষ নির্বাচনটা দাঁড় করাই। বিশেষ নির্বাচন, এখানে চিত্র এবং প্রশ্ন এই দুটো সমন্বয় এই বিশেষ নির্বাচনটা আমরা লিখবো। আর আমরা জানি বিশেষ নির্বাচন সাধারণত মনে করি দিয়ে শুরু করা হয়। তাহলে লিখলাম মনে করি, কি বলছে, কোন চতুর্ভুজের, তাহলে এখানে লিখবো এ বি সি ডি চতুর্ভুজের বাহুগুলোর বা সন্নিহিত বাহুগুলোর মধ্যবিন্দু সন্নিহিত বাহুগুলোর মধ্যবিন্দু হচ্ছে যথাক্রমে কি কি, পি কিউ আর হচ্ছে আর ই। এরপর আমরা কি করব, এরপর এই যে মধ্যবিন্দু সংযোজক রেখাসমূহ, এখন পি আর কিউ আমরা কি করব, যোগ করব। কেন, যেহেতু এডি এর সন্নিহিত বাহু হচ্ছে এবি, তাহলে পি কিউ যোগ করলাম। তারপর আমরা যোগ করছি কি, কিউ আর, তাহলে কিউ আর, এখানে কমা, আচ্ছা। তারপর আমরা কি যোগ করছি, আর ই, তাহলে আর ই, এবং এরপর কি যোগ করছি, ইপি, এবং ইপি যোগ করি। আচ্ছা, এই ক্ষেত্রে উৎপন্ন কি হলো, পি কিউ আর ই একটি চতুর্ভুজ, চতুর্ভুজ অঙ্কিত হলো, অঙ্কিত হলো। কেন, আমরা যদি এই সন্নিহিত বাহুগুলোর মধ্যবিন্দুগুলো পর্যায়ক্রমিক ভাবে যোগ করি, তাহলে কিন্তু একটা চতুর্ভুজ পাই। এখন প্রমাণ করতে হবে যে, প্রমাণ করতে হবে যে উৎপন্ন
পি কিউ আর ই চতুর্ভুজটি হচ্ছে একটি সামান্তরিক। এটা আমাদের প্রমাণ করতে হবে। সামান্তরিক। আচ্ছা, এই পর্যন্ত নিশ্চয় ধারণাটা মানে বিষয়টা বোঝা গেল যে আমরা আসলে কি করলাম। প্রথমে আমরা কি করলাম, এই প্রশ্ন অনুযায়ী একটি চিত্র অঙ্কন করলাম, তারপরে এই চিত্রের একটি বর্ণনা দিলাম, আর আমরা সেই সাথে এটা উল্লেখ করলাম যে আসলে এখানে আমাদের কি প্রমাণ করতে হবে। এখন এই প্রমাণটা করতে যে আমাদের একটা অঙ্কন করে নিতে হবে, মানে প্রমাণের সুবিধার্থে অঙ্কন। আর এখানেও একটা ছোটখাটো একটা অঙ্কনের কাজ করছি, মানে অঙ্কন কি মধ্যবিন্দুগুলো সংযোগ করছি। আর এটা আমরা বিশেষ নির্বাচনে এই জন্য দেখেছি যে এই বিষয়টা প্রশ্ন অনুসারেই করা হয়েছে। কারণ এই যে কি বলা আছে, বাহুগুলোর মধ্যবিন্দু সংযোজন রেখাংশ, অর্থাৎ এটা আমরা প্রমাণের সুবিধার্থে করিনি, প্রশ্ন অনুযায়ী করছি। যেহেতু প্রশ্ন অনুসারেই করা হয়েছে, এই জন্য আমরা এই কাজটি দেখাতে হয়েছে আমাদের বিশেষ নির্বাচনে। কারণ এই যোগটা, এই সংযোগ যদি আমরা না করতাম বিন্দুগুলো, তাহলে কিন্তু এই চতুর্ভুজটি আমরা পেতাম না। এই জন্য এই কাজটি আমরা দেখালাম বিশেষ নির্বাচনে। কিন্তু এখন যে অঙ্কনটি করব সেটা হলো প্রমাণের সুবিধার্থে। এই জন্য এটা আলাদা একটা পয়েন্ট, যেটাকে আমরা অঙ্কন বলে থাকি, সেখানে উল্লেখ করতে হবে। আচ্ছা, এখন সেটা এখন উল্লেখ করব। কি করব, এই বিডি যোগ করব। এটা হচ্ছে প্রমাণের সুবিধার্থে, এই জন্য এটা আমরা আলাদাভাবে দেখাচ্ছি। অঙ্কন কি বিডি যোগ করি। আচ্ছা, আমরা কি করলাম, বিডি যোগ করলাম। এখন আমরা চলে আসবো হচ্ছে প্রমাণে। এখন এখানে একটা বিষয় খেয়াল করি যে এ বি ডি একটা কিন্তু চতুর্ভুজ আগে গেল, ত্রিভুজ এ বি ডি এ। আমাদের হয়তো মনে আছে যে আমরা একটি উপপাদ্য প্রমাণ করছি এই ভেক্টর পদ্ধতিতে। সেই উপপাদ্যটা কি ছিল, ছিল হচ্ছে এমন যে যে কোনো মানে একটি ত্রিভুজের যে কোনো দুই বাহুর মধ্যবিন্দুর সংযোজক রেখাংশ, যে কোনো দুই বাহুর মধ্যবিন্দুর সংযোজক রেখাংশ তৃতীয় বাহুর সমান্তরাল এবং দৈর্ঘ্যে তার অর্ধেক। অর্থাৎ ডি সমান্তরাল হচ্ছে বিসি এবং কি এবং হচ্ছে ডিই সমান সমান হাফ বিসি। এটা নিশ্চয় আমাদের মনে আছে বা এটা আমরা জানি, এটা জ্যামিতিক পদ্ধতিতেও প্রমাণটা আমরা জানি, আর আমরা ভেক্টর পদ্ধতিতেও এই প্রমাণটা আমরা কিন্তু শিখছি। প্রমাণটা কি, যে কোনো চতুর্ভুজের বা একটি ত্রিভুজের যে কোনো দুই বাহুর, একটি ত্রিভুজ অর্থাৎ এবিসি একটি ত্রিভুজের যে কোনো দুই বাহুর মধ্যবিন্দুর সংযোজক রেখাংশ তৃতীয় বাহুর সমান্তরাল এবং দৈর্ঘ্যে তার অর্ধেক। এখন এই কনসেপ্টটি এখানে যদি আমরা ব্যবহার করি তাহলে কি পাচ্ছি, খেয়াল করি যে এ বি ডি একটা হচ্ছে কি ত্রিভুজ, এবিডি একটা ত্রিভুজ, আর যার কি না এডি হচ্ছে একটি বাহু আর অপর বাহু হচ্ছে এবি। তাহলে এডি এর মধ্যবিন্দু হচ্ছে পি আর এবি এর মধ্যবিন্দু হচ্ছে কিউ। এদের সংযোগ রেখাংশ কি পি কিউ। তাহলে পি কিউ কি হবে, পি কিউ হবে যে বিডি এর সমান্তরাল, পি কিউ হবে বিডি এর সমান্তরাল, আর দৈর্ঘ্য হবে এটার অর্ধেক, অর্থাৎ পি কিউ হবে বিডি এর অর্ধেক, অর্থাৎ পি কিউ সমান হচ্ছে হাফ বিডি। এটা আমরা কিন্তু এখান থেকে দা করাতে পারি। এখন আমরা কি করব, যে সরাসরি এই ধারণাটি এখানে ব্যবহার করব, নাকি এই যে আমরা উপপাদ্যটা শিখছি এই ধারণাটা ব্যবহার করে আমরা ভেক্টর পদ্ধতিতে এই সম্পর্কটি দাঁড় করানোর চেষ্টা করব। আচ্ছা, আমরা যেটা করব যে এই সম্পর্কটি আমরা এখানে ভেক্টর পদ্ধতিতে দাঁড় করাই, তাহলে মনে আমাদের বুঝতে বিষয়টা সুবিধা হবে। তাহলে আমরা এখন এই কাজটি করব, এই ধারণাটি আমরা এখানে সরাসরি ব্যবহার না করে আমরা এটাকে এখানে প্রমাণ করার চেষ্টা করি। আচ্ছা, তাহলে যদি আমি প্রমাণ করার চেষ্টা করি তাহলে এখন এখানে আমাদের ত্রিভুজের যোগ বিধিটা প্রয়োগ করব।
এখন ত্রিভুজ এবিডি এ আমরা কি দেখতে পাচ্ছি, আমরা যদি লিখি এ কিউ যোগ এ কিউ, আচ্ছা এখানে হচ্ছে এখানে এবিডি আছে, তাহলে এ কিউ না, ত্রিভুজ এবিডি এ আমরা এখন লিখি এ বি, আচ্ছা এ বি লিখলাম। যেহেতু এখানে আমরা ত্রিভুজ এবিডি নিছি তাহলে এখানে লিখলাম এ বি, তাহলে এ থেকে বি, এখন আমরা দেখাচ্ছি দিকটা হলো এ থেকে বি এর দিক। এরপর লিখবো হচ্ছে বিডি যোগ বিডি, তাহলে দিকটা অবশ্যই খেয়াল করতে হবে। এখানে আমরা কি করছি, বি থেকে ডি তে গেছি, তাহলে এখানে আমরা দেখাচ্ছি বি থেকে ডি তে। এখন এবি প্লাস বিডি সমান কি হবে, এবি প্লাস বিডি সমান হবে এডি। এটা হলো ত্রিভুজ যোগের ভেক্টর যোগের ত্রিভুজ বিধি। এটাকে আমরা বলে থাকি কি, ভেক্টর যোগের ত্রিভুজ বিধি, যে এবি প্লাস বিডি সমান সমান হবে এডি। এখন দেখি এবি কোনটা, এই যে এবি প্লাস বিডি সমান সমান কি এডি, তাহলে এখানে আমরা দিকটা দেখাচ্ছি এ থেকে ডি এর দিক। আচ্ছা, এখন আমরা একটা বিষয় খেয়াল করি যে এবি এর অর্ধেক কত হতে পারে, কিউ কি মধ্যবিন্দু না, হ্যাঁ কিউ কিন্তু মধ্যবিন্দু, তাহলে এবি এর অর্ধেক আমরা এ কিউ লিখতে পারি, এবি এর অর্ধেক আমরা কি লিখতে পারি এ কিউ। আচ্ছা, আর বিডি হ্যাঁ বিডি হলো এটা, তাহলে বিডি এর অর্ধেক হাফ বিডি, মানে বিডি অর্ধেক। আর এডি এর অর্ধেক কি হবে, এডি হচ্ছে এটা মধ্যবিন্দু পি, তাহলে এডি এর অর্ধেক হবে কি এপি। এখন আমরা কি করব, উভয় পক্ষকে হাফ দ্বারা গুণ করব। আচ্ছা, উভয় পক্ষকে হাফ দ্বারা গুণ করি, হাফ এবি প্লাস হচ্ছে হাফ বিডি ইকুয়াল হচ্ছে হাফ এ ডি। আচ্ছা, এখন হাফ এবি সমান আমরা কি লিখতে পারি, কিছুক্ষণ আগে আমরা আলোচনা করলাম বা প্রশ্ন অনুসারে বলা যেতে পারে, বা বিশেষ নির্বাচন তো আমরা লিখছি, প্রতি ক্ষেত্রে কিন্তু আমরা মানে এই বিষয়টা খেয়াল করছি যে বলা হয়েছে আর কি, যে কিউ হচ্ছে এবি এর মধ্যবিন্দু। কিউ যদি এবি এর মধ্যবিন্দু হয় তাহলে এবি এর অর্ধেক কত কি হবে, এবি এর অর্ধেক হবে এ কিউ, তাহলে এখানে আমরা লিখতে পারবো এ কিউ প্লাস। আচ্ছা, এখন বিডি, আর বিডি এর হাফ, তাহলে হাফই থাকতেছে, তাহলে হাফ বিডি ইকুয়াল হাফ হচ্ছে এডি, হাফ এডি, পি কি, পি হচ্ছে এডি এর মধ্যবিন্দু, পি এডি এর মধ্যবিন্দু, তাহলে হাফ এডি সমান সমান কি লিখতে পারি এপি। আচ্ছা, এপি লিখলাম। এই বন্ধু নিশ্চয় বিষয়টা বোঝা গেল। এরপর আমরা যে কাজটি করব, যে হাফ বিডি এখানে থাক, সমস্যা নাই, এই যে একুকে সাইড চেঞ্জ করে, একুকে কি করব সাইড চেঞ্জ করে দিব, তাহলে এখানে হলো এপি মাইনাস এ কিউ, তাহলে এখানে কি আসলো এপি মাইনাস এ কিউ। এটা লেখাই যায় যে এখানে যেহেতু এ কিউ ছিল প্লাস, এখানে হলো মাইনাস। এখন হচ্ছে আমরা তো ভেক্টর যোগে যে ত্রিভুজ বিধির কনসেপ্টটা জানি, সেখান থেকে কিন্তু আমরা ভেক্টরের বিয়োগের ধারণাটা কিন্তু দাঁড় করাতে পারি। কি করাতে পারি, ভেক্টরের বিয়োগ। আচ্ছা দেখি একটু, এখানে আমরা জানি যে এ বি প্লাস বিসি সমান সমান হলো এসি, তাহলে বা এটা হচ্ছে এ বি বিয়োগ এসি সমান সমান হচ্ছে মাইনাস বিসি। এটা নিচে লেখা যায় যে এসি কে আমরা কি করলাম, বাম পক্ষে নিয়ে আসলাম, তাহলে মাইনাস এসি হলো, আর বিসি কে ডান পক্ষে নিয়ে গেলাম, ওই জন্য মাইনাস বিসি হলো। এখন আমরা যদি বিপরীত ভেক্টরের ধারণা ব্যবহার করি, তাহলে মাইনাস থাকলো, এখানে মাইনাস কিন্তু সিবি লেখা যায়, এটা হচ্ছে বিপরীত ভেক্টরের ধারণা, অর্থাৎ এখানে হবে প্লাস সিবি। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো, এবি মাইনাস এসি ইকুয়াল হচ্ছে সিবি। এখন বিশেষত্বটা কি দাঁড়ালো, বিশেষত্ব এটা দাঁড়ালো যে দুইটি ভেক্টরের আদি বিন্দু একই। প্রথম ভেক্টরের
এবং দ্বিতীয় ভেক্টরের আদি বিন্দু একই, আর বিয়োগফল হলো দ্বিতীয় ভেক্টরের অন্তবিন্দু থেকে প্রথম ভেক্টরের অন্তবিন্দু নিয়ে যে গঠিত ভেক্টর। আর এই কনসেপ্টটা কি এখানে আমরা ব্যবহার করতে পারি? দেখি, এপি মাইনাস এ কিউ এটা সমান কি লেখা যায়? এই যে প্রথম ভেক্টরের আদি বিন্দু এ, দ্বিতীয় ভেক্টরের আদি বিন্দু এ, তাহলে এ ম্যাচ করলো। এখন আমরা এটা লিখতে পারবো কিউপি। কি লিখতে পারবো? কিউপি। আচ্ছা, তাহলে এখানে লিখবো আমরা কিউপি। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? ব্যাপারটা দাঁড়ালো যে অতএব কিউপি সমান সমান হচ্ছে হাফ বি ডি। আর কিন্তু একটা মোটামুটি একটা অবস্থানে চলে আসলাম যে কিউপি সমান সমান হচ্ছে হাফ বি ডি। এখন আমরা ওই ভেক্টরের সমতা ধারণাটা এখানে আমরা ব্যবহার করতে পারি। তার আগে কিউপি সমান যেতে হাফ বিডি, এখন এখান থেকে যে সিদ্ধান্তটা নিতে পারি, উভয় পক্ষে আমরা এখন মডুলাস দিই, অর্থাৎ মান সমান, এটা আমরা দেখাতে পারি মান সমান। এখন আমরা এখানে কিন্তু ভেক্টরের সমতার ধারণা ব্যবহার করতে পারি। কি হবে? দুটি ভেক্টর সমান, ইকুয়াল আছে তাহলে সমান, আর এখানে কিউপি আছে। আচ্ছা, কিউপি, হ্যাঁ কিউপি কিন্তু দিক, খেয়াল করি এখানে আমরা পাইছি কিন্তু কিউপি, তাহলে কিউ থেকে পি এর দিক, এন্ড কিউ থেকে পি দিক যা, বিডি এর দিকও কিন্তু একই। তাহলে ভেক্টরের সমতার যে তিনটি ধারণা, তার মধ্যে কিন্তু প্রথম দুটি ধারণা এখানে মিলে গেল। কি হবে? এই যে কিউপি হলো বিডি এর অর্ধেক, মানে এই দুটি ভেক্টরের কিন্তু মান সমান এক। দ্বিতীয়ত কি, দিক একই, এই যে কিউপি, কিউ থেকে পি এর দিক আর বি থেকে ডি এর দিক, আমরা যদি চিত্রটা খেয়াল করি তাহলে কিউ থেকে পি এর দিক যেটা, বি থেকে ডি এর দিক কিন্তু সেটাই, অর্থাৎ দিকও একই। সুতরাং ভেক্টরের সমতার ধারণা অনুসারে এই যে কিউপি ভেক্টরের ধারক হলো কিউপি, আর বিডি ভেক্টরের ধারক হচ্ছে বিডি, এই ধারকদ্বয় হয় একই কিংবা সমান্তরাল। আর আমরা চিত্র খেয়াল করি, না চিত্র বলতেছে এটা ভিন্ন, এই যে কিউপি রেখা আর বিডি রেখা কিন্তু ভিন্ন। যেহেতু ভিন্ন, তাহলে এই এই ধারকদ্বয় কি হবে? সমান্তরাল হবে। তাহলে যেহেতু ধারকদ্বয় ভিন্ন, অতএব কিউপি সমান্তরাল বিডি। তাহলে কিউপি সমান্তরাল কি হলো? বিডি হলো। তাহলে কিউপি সমান হচ্ছে হাফ বিডি, আবার কিউপি সমান্তরাল বিডি। এখন কি আমরা অনুরূপ ভাবে এটা দেখাতে পারবো যে আর ই সমান্তরাল হচ্ছে বিডি, আর আর ই ইকুয়াল হচ্ছে হাফ বিডি? হ্যাঁ, আমরা এটা দেখাতে পারবো। তাহলে অনুরূপ ভাবে দেখানো যায় যে, অনুরূপভাবে দেখাতে পারবো হচ্ছে কি, এটা হচ্ছে আর ই, তাহলে আর ই সমান হচ্ছে হাফ বিডি, এবং আর ই সমান্তরাল বিডি। আমরা এটা অনুরূপভাবে এটা দেখাতে পারি। আচ্ছা, তাহলে এখন বিষয়টা কি দাঁড়ালো যে, এই যে খেয়াল করি, কিউপি সমান্তরাল হচ্ছে বিডি, আর ই সমান্তরাল বিডি। তাহলে এই যে বিডি সমান্তরাল কিউপি, আবার বিডি সমান্তরাল আর ই, তাই সুতরাং তিনটি পরস্পর সমান্তরাল রেখা ধারণা কিন্তু এখানে পাওয়া গেল। তিনটি পরস্পর, খেয়াল করি, কিউপি একটি রেখা, বিডি একটি রেখা, আর এখানে বিডি বিডি তো মিলে ম্যাচ করলে একই, আর আর ই, তাই তিনটি সমান্তরাল রেখা বোঝা গেল। তাহলে তিনটি যদি পরস্পর সমান্তরাল রেখা হয়, তাহলে যে কোনো দুটি অবশ্যই সমান্তরাল হবে। তিনটি পরস্পর সমান্তরাল রেখার ক্ষেত্রে আমরা কি যে কোনো দুটি সমান্তরাল বলতে পারবো? অবশ্যই বলতে পারবো। অর্থাৎ আমরা বলতে পারবো কিউপি সমান্তরাল আর ই। এটা আর কি বলতে পারবো? কিউপি সমান হাফ বিডি, আবার আর ই সমান হাফ বিডি। তাহলে কিউপি যার সমান, আর ইও কিন্তু ঠিক তার সমান, অর্থাৎ এ সমান বি, বি সমান সি। এমন যদি হয় তাহলে এ সমান বি, বি সমান সি, তাহলে কি আমরা বলতে পারবো এ সমান সি? অবশ্যই বলতে পারবো।
তাহলে আমরা এখান থেকে কি চূড়ান্ত একটা সিদ্ধান্ত নিতে পারি যে কিউপি সমান্তরাল আরই এবং কিউপি সমান আরই। আচ্ছা, এখন কথা হলো কোন চতুর্ভুজের বিপরীত বাহুদ্বয় সমান এবং সমান্তরাল হলে চতুর্ভুজটি কি চতুর্ভুজ হয়? আমরা যদি সামান্তরিকের ধারণাটা একটু খেয়াল করি বা চিন্তা করি, তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি সামান্তরিকের বৈশিষ্ট্যের সাথে আমাদের এই যে চতুর্ভুজটা আমরা অঙ্কন করে ফেললাম, সেই চতুর্ভুজের বৈশিষ্ট্যটা কিন্তু হুবহু মিলে যাচ্ছে। সামান্তরিকের বৈশিষ্ট্যটা কি? সামান্তরিকের বৈশিষ্ট্যটা হচ্ছে যদি মানে যে চতুর্ভুজের বিপরীত বাহুদ্বয় সমান এবং সমান্তরাল, সেটাই হচ্ছে সামান্তরিক। আর এই চতুর্ভুজের ক্ষেত্রে কিন্তু তাই হলো যে এই যে কিউপি এবং আরই, খেয়াল করি এই যে কিউপি এবং আরই, এই যে পি কিউ আরই চতুর্ভুজটির বিপরীত দুইটা বাহু যারা কিনা সমান এবং সমান্তরাল। সুতরাং পি কিউ আরই কি হবে? একটি সামান্তরিক। এবং এটাই ছিল আমাদের আজকের প্রমাণের বিষয়। আমরা মনে হয় প্রমাণটা মোটামুটি দাঁড় করে ফেলছি। এখন জাস্ট আমরা চূড়ান্তভাবে এটা কি লিখবো আর কি, মানে দাঁড় করাবো। কিন্তু আমরা কিন্তু বিষয়টা বুঝতে পারছি যে এটা আসলে একটা সামান্তরিক। এখন আমরা দাঁড় করাচ্ছি যেহেতু কিউপি সমান হাফ বিডি এবং আর ই সমান হচ্ছে হাফ বিডি, অতএব কিউপি সমান আর। আবার কি? আবার হচ্ছে কিউপি সমান্তরাল বিডি এবং আর ই সমান্তরাল বিডি, অতএব কিউপি সমান্তরাল আর। এখন খেয়াল করি এই যে কিউপি আর ই এবং কিউপি আর ই, এই দুটি বাহু পি কিউ আর ই চতুর্ভুজের বিপরীত বাহুদ্বয়। যেহেতু বিপরীত বাহুদ্বয় সমান এবং সমান্তরাল, সুতরাং সামান্তরিকের ধারণা থেকে আমরা নির্দ্বিধায় বলতে পারি যে পি কিউ আর ই হচ্ছে একটি সামান্তরিক। তাহলে এখন আমরা লিখে ফেলি, অতএব পি কিউ আর ই একটি সামান্তরিক, একটি হচ্ছে সামান্তরিক। আমরা এখন বলতে পারবো প্রমাণিত। তা আশা করি যে আজকের যে উপপাদ্যটা আমরা প্রমাণ করলাম ভেক্টর পদ্ধতির সাহায্যে, এটা তোমরা সবাই বুঝতে পারছো। তাহলে আজ এ পর্যন্তই। ধন্যবাদ তোমাদের সবাইকে।